তারপর মাসাজও নিয়েছি। আমি অবশ্য চান করিনি, আমি দীঘাতে গিয়ে চান করব। আর ওই যে বিট্টু হাঁটছে, আমাদের গাড়ি সেই কোথায়, ওই যে। চলো যাই, ঘরে যাই, খাওয়া দাওয়া করি, করে একটু রেস্ট নিয়ে আবার বেরোবো ফর সাম শপিং। হ্যালো 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 হ্যালো। তো এখন আমরা যাচ্ছি স্বর্গদ্বার। এই যে বিট্টু রাজা, আর এই যে আমি। ওকে, সো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরে এই ভ্লগটা হঠাৎ করে মাঝখান থেকে শুরু করতে হলো বিকজ এইটা আমাদের 4th পার্ট অফ দ্য পুরী টু দীঘা ভ্লগ। সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি স্বর্গদ্বারে টু বাই সাম স্টাফ। এখান থেকে আমরা গজা কিনছিলাম। গজা বলে না খাজা বলে? আই এম অ্যাকচুয়ালি ভেরি কনফিউজড। সো এখানে তো খাজা বলে, আবার অনেকে গজাও বলে। So anyway, we got the gojas or khajas, whatever you call it. And then we went to see the Puri Mandir and also জগন্নাথের মাসির বাড়ি। মানে রথযাত্রার টাইমে যখন ভগবানকে মন্দির থেকে মাসির বাড়িতে আনা হয়, মানে গুঞ্চিটা মন্দিরে আনা হয়, সেই মন্দিরটাও আমরা দেখতে গেলাম। এর আগে আমি অনেকবার পুরীতে এসেছি, বাট কখনো দেখা হয়নি। সো তোমরা সামনে দেখতেই পাচ্ছ, দ্যাট ইজ দ্য বিউটিফুল মন্দির। এটা নাকি সারা বছর খালি থাকে, বাট দেন রথের টাইমে এত ভিড় হয়, উপচে পড়ে লোকজন, অ্যান্ড টু সি ভগবান ভেতরে, অ্যান্ড ইটস জাস্ট অ্যামেজিং ভিউ। আর এখানে দেখতেই পাচ্ছ তখন মন্দিরটা অবভিয়াসলি বন্ধ ছিল, তাই ওখানে লাইট পুরোপুরি বন্ধ, বাট দেন দূর থেকেই আমরা দেখতে পাচ্ছি, অ্যান্ড ইট ওয়াজ আ ডিভাইন ফিলিং। সো ইয়েস, তারপরে আমরা ওখান থেকে ফিরে গিয়ে উই ওয়েন্ট টু দ্য বিচ সাইড, অ্যান্ড ওখানে আমরা বসে হাওয়া খেয়ে নিলাম। খুব মজা লাগছিল। ওখানে বিট্টু আবার কিছু খাওয়ার অর্ডার করেছিল সামনে থেকে। সো উই গট দ্য ফুড, অ্যান্ড দেন পরের দিন আমরা বেরিয়ে যাচ্ছিলাম। হেই, সো ফাইনালি আমরা এই রুম ছেড়ে চলে যাচ্ছি, মানে পুরী ছেড়ে চলে যাচ্ছি ফর নাও। এরপরে আমরা যাব সাক্ষী গোপাল, অ্যান্ড দেন ফিউ আদার স্পটস। আই উইল টেক ইউ গাইজ along. লেটস গো। এটা ছিল আমাদের ড্রয়িং কাম ডাইনিং স্পেস। এখানে কিচেন, ফ্রিজ, মেন। আর এই যে বিট্টু বসে আছে এখানে ইনসাইড দ্য বেডরুম। বিট্টু অ্যাকচুয়ালি এখানে শুতো, এটা পুরো খুলে যায়, অ্যান্ড এখানে শুতো। অ্যান্ড এই যে বিট্টু, বাইরের নাজারা, মাই ফেভারিট স্পট। একটা ভালো টিভি ছিল যেটা জীবনেও চলতো না বিকজ ওয়াইফাই খারাপ, অ্যান্ড বাইরের নাজারাটা বেশ ভালোই। ওকে, সো ইটস 10 AM অ্যান্ড উই আর আউট। আমরা এখন এই অ্যাপার্টমেন্টে দাঁড়িয়ে আছি। এখানে সরব গাড়ি আনছে আই থিঙ্ক এদিক থেকে, আর বিট্টু এখানে সব সামানগুলো রাখছে। গাড়ি এলে উই উইল গেট ইন অ্যান্ড মুভ টুয়ার্ডস সাক্ষী গোপাল। কার ইজ হিয়ার। সো ফাইনালি আমরা গাড়িতে উঠে গেলাম, অ্যান্ড দেন আমাদের খুব খিদে পেয়েছিল। সো রাস্তার মধ্যেই আমরা একটা দোকান পেয়ে গেছিলাম, অ্যাকচুয়ালি ইট ওয়াজ এ লোকাল শপ, অ্যান্ড ওখান থেকে আমরা খাবার খেয়ে নিয়েছিলাম। দ্য ফুড ওয়াজ রিয়েলি অ্যামেজিং। এখানে আমরা চপ আর ঘুগনি, অ্যান্ড সরব এখানে খাচ্ছিল চপ আর ঘুগনি, অ্যান্ড অলসো উই ট্রাইড দ্য লোকাল দই বড়া, যেটা আমাদের কলকাতার মতন মিষ্টি হয় না। Honestly আমার সেরকম ভালো লাগেনি, বাট ইটস ওকে, ডাজন্ট ম্যাটার। অ্যান্ড দেন উই ওয়েন্ট টুয়ার্ডস দ্য সাক্ষী গোপাল মন্দির। সো আজ আমরা এসেছি একটা অনেক ইম্পর্টেন্ট জায়গায়, সাক্ষী গোপাল মন্দির। উড়িষ্যাতেই। এই মন্দিরটা পুরী থেকে মাত্র 20 কিলোমিটার দূর, বাট এর ইম্পর্টেন্স কিন্তু অনেক বড়। এখানে ভগবান কৃষ্ণকে সাক্ষী মানে উইটনেস হিসেবে পুজো করা হয়। কেন জানেন? চলুন, এই মন্দিরের পিছনে একটা রিয়েল আর ইমোশনাল গল্প আছে, সেটা আমি আপনাদের শোনাচ্ছি। এক সময় এক বুড়ো ব্রাহ্মণ আর একটা ইয়াং ছেলে বৃন্দাবনে পিলগ্রিমেজে গেছিল। বৃন্দাবনে সেই বুড়ো ব্রাহ্মণকে সেই ইয়াং ছেলেটা অনেক কেয়ার আর সেবা করে। এই জন্যে ব্রাহ্মণটি প্রমিস করে যে তার মেয়েকে ওর সাথে বিয়ে দেবে। বাট যখন তারা বাড়ি ফিরে আসে, ফ্যামিলির লোকজন আর গ্রামের লোকজনের কথায় সে আর প্রমিস মানতে চায় না। ছেলেটা তখন বলে, গোপাল আমার সাক্ষী, ভগবান কৃষ্ণ দেখেছেন আমার সাথে কি প্রমিস করা হয়েছিল। কৃষ্ণ ভগবানকে ডাক দেয়, অ্যান্ড গেস হোয়াট, কৃষ্ণ ভগবান রাজিও হয়ে যান। তিনি বলেন, আমি তোমায় ফলো করব,
কিন্তু একটা কন্ডিশনে, তুমি কিন্তু পিছন ফিরে তাকাতে পারবে না। ছেলেটা ভাবে ঠিক আছে চলুন। পিছনে কৃষ্ণর ফুটস্টেপস শোনা যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে একটা জায়গায় সেই ফুটস্টেপসটা বন্ধ হয়ে যায়। আর সঙ্গে সঙ্গে ছেলেটা কি করে, না চাইলেও পিছন ফিরে তাকায়, আর তার সঙ্গে সঙ্গে কৃষ্ণাও মূর্তিতে পরিণত হয়ে যায়। সেই জায়গাতেই বলা হয় যে আজকে সেই সাক্ষী গোপাল মন্দির তৈরি হয়েছে। কৃষ্ণ এখানে সাক্ষী রূপে রয়েছেন, মানে যে তিনি নিজেও আমার আর তোমার মতো মানুষের জন্য সাক্ষী বা উইটনেস হয়ে যান, সেটাই একটা অ্যামেজিং মিরাকল। রথযাত্রার টাইমে জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রাকে যখন মন্দিরে আনা হয়, ফেরার সময় সাক্ষী গোপাল মন্দিরেও কিন্তু আনা হয়। এই জায়গাটা ইজ নট জাস্ট আ টেম্পল, ইটস আ স্টোরি অফ বিলিফ, প্রমিস অ্যান্ড ডিভাইন প্রেজেন্স। এখানে আসলে মন অনেক শান্ত লাগে, একটা আলাদাই অনুভব ফিল হয়। সো ইফ ইউ আর এভার ভিজিটিং ওড়িশা অর পুরী, প্লিজ ডু নট মিস দিস ডিভাইন স্পট, দ্য সাক্ষী গোপাল মন্দির। আমরা সাক্ষী গোপালে গিয়ে ঠাকুরকে দেখেছি, গৌ সেবা করার চেষ্টা করেছি। ভেতরে তো ক্যামেরা অ্যালাউড নেই, কিন্তু এতটা শান্তি ফিল হয়েছে, আই কান্ট ইভেন টেল ইউ। মানে আমি বলে বোঝাতে পারবো না, ইটস জাস্ট ফ্যাবুলাস। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা রওনা হই। এই যে এই রাস্তাটা দেখছো, এই রাস্তাটা হচ্ছে কোনারকে যাওয়ার রাস্তা। লাইক অ্যামেজিং, অ্যামেজিং ভিউ। আর এই যে এইটাও একটা ফ্যাবুলাস স্পট, whenever you go to কোনারক you will be able to see it by car. তোমাদের কোনারকের ব্যাপারেও কয়েকটা জিনিস and facts বলবো later on in the video, and I'm sure you will enjoy it. So এই ভিউটা এত ভালো লাগছিল, আমরা খানিকক্ষণ গাড়ি নিয়ে এখানে দাঁড়িয়েই গেছিলাম। আস্তে আস্তে ভিউ এনজয় করতে করতে আমরা এগিয়ে যাচ্ছিলাম কোনারকের দিকে। Yes, as I said, আমরা যাচ্ছি একটা ইন্ডিয়ান আর্কিটেকচারাল মার্ভেল, একটা ওয়ার্ল্ড ফেমাস হেরিটেজ সাইটে, দ্য ম্যাজেস্টিক কোনারক সূর্য মন্দির। এই মন্দিরটা উড়িষ্যার কোনারকে অবস্থিত, বে অফ বেঙ্গলের কাছাকাছি। এটা শুধু একটা মন্দির না, একটা ইতিহাস, শিল্পকলা ও স্পিরিচুয়ালিটির একটা অদ্ভুত মিলন। কোনারক টেম্পল ইজ বেসিক্যালি ডেডিকেটেড সূর্যদেব, দ্য সান গড। এই টেম্পলকে ব্ল্যাক পাগোডাও বলা হতো। কারণ জানেন? কারণ প্রাচীন সময়ে সমুদ্রের মাঝখান থেকে এটা একটা কালো রঙের এনর্মাস স্ট্রাকচারের মতন দেখাতো। এই টেম্পলটা বানানো হয়েছিল 13th সেঞ্চুরিতে কিং নরসিংহ দেবের রাজত্বে। এটা বানাতে প্রায় 12 বছর টাইম অ্যান্ড লাখের উপরে কারিগর কাজ করেছিল। কোনারকের সবচেয়ে ইউনিক পার্ট হলো এটা ডিজাইন। টেম্পলটা বানানো হয়েছিল লাইক আ জায়েন্ট স্টোন চ্যারিয়েট, যা সূর্যদেবকে নিয়ে চলছে। এই চ্যারিয়েটে আছে 12টা স্টোন হুইল, প্রত্যেকটা রেপ্রেজেন্ট করে 12 মান্থস অফ দ্য ইয়ার। এবার চাকার মধ্যে ডিটেলিং এ যাবেন, সেগুলো ক্লকের মতন কাজ করে। এখানে 40 রুপিস করে টিকিট পার পার্সন, আর ফরেনারদের 60। ও একটা মিস্টেক হয়ে গেছে, আগেরবার বলতে আমার হচ্ছে আমাদের 40, ফরেনারদের 600। একটা চক্র শ্যাডো দিয়ে মানুষ সময় বুঝতে পারত, একটা এনশিয়েন্ট সানডায়াল বলার মতন। রথের দুদিকে আছে 7টা ঘোড়া, রিপ্রেজেন্টিং দ্য 7 days অফ দ্য উইক। এটা জাস্ট আর্কিটেকচার না, ইটস পিওর জিনিয়াস। যদি আপনি কোনো আর্টিস্ট হন বা কোনো আর্ট লাভার, কোনারক ইজ অ্যামেজিং ফর ইউ, মেবি স্বর্গ। মন্দিরের দেওয়াল ভরা স্টোন কার্ভিংস, যা দেখলে চোখ কোথাও থামে না। কার্ভিংসে আছে অ্যানিমালস, ড্যান্সার্স, মিউজিশিয়ানস, ওয়ার সিনস, ডেইলি লাইফ, ইভেন এরোটিক স্কাল্পচার্স, যা খুজারাহোয়ের মতন বোল্ড আর্ট রিপ্রেজেন্ট করে। এই আর্ট কিছু লোকের কন্ট্রোভার্সিয়াল লাগতে পারে, বাট ইট রিপ্রেজেন্টস ফ্রিডম, প্রসপ্যারিটি আর হিউম্যান লাইফ। এনশিয়েন্ট ইন্ডিয়ার আর্কিটেকচারে সায়েন্সের স্পিরিচুয়ালিটি একসাথে চলে। কোনারকে সূর্যর আলোর উপর বেস করে টেম্পলের পজিশন ফিক্স করা হয়েছিল। প্রতিদিন সকালে সূর্যের প্রথম আলো সূর্যদেবের মুখে পড়বে, এটা ছিল ডিজাইনের একটা বিশেষ গোল। এই টাইপের অ্যালাইনমেন্ট কিন্তু শুধু আমরা ইজিপ্টের পিরামিডে দেখতে পাই। ইমাজিন, ইন্ডিয়ান টেম্পলেও এটা করা হয়েছিল 700 years ago। কিন্তু আজকের যে কোনারক আমরা দেখি তা একটা পার্শিয়াল রুইন। মন্দিরের মেন বিমান কোল্যাপস করে পড়ে গেছিল 16th সেঞ্চুরির দিকে।
কারণ বলা হয় মেবি সামুদ্রিক হাওয়া, টাইম, অর মেবি কিছু কিছু হিস্টোরিয়ানের মতামতে কিছু ফরেন ইনভেশনস এর পিছনেও হতে পারে। অনেক লেজেন্ড আছে যে টেম্পলে একটা পাওয়ারফুল ম্যাগনেটিক স্টোন ছিল যেটা শিপের কম্পাসকে কনফিউজ করতো, তাই সামুদ্রিক দুর্ঘটনাও ঘটতো। কোণারকের মিস্ট্রি এখনো লোকজনকে আকর্ষিত করে। 1984-এ কোণারক সান টেম্পলকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে অ্যানাউন্স করা হয়। আজ এটা উড়িষ্যার মোস্ট ভিজিটেড হিস্টোরিক্যাল প্লেসগুলোর মধ্যে একটা। টুরিস্টরা এখানে আসেন নট জাস্ট ফর দর্শন বাট টু অ্যাডমায়ার ইটস বিউটি, এনার্জি অ্যান্ড হিস্ট্রি। প্রত্যেক বছর ডিসেম্বরে এখানে হয় কোণারক ডান্স ফেস্টিভ্যাল, যেখানে ভারতনাট্যম, ওড়িশি, কত্থক আর অনেক ট্রেডিশনাল ডান্স ফর্ম পারফর্ম করা হয়। এই ফেস্টিভ্যালটা পুরো মন্দির কমপ্লেক্সকে একটা কালচারাল স্টেজ হিসেবে পরিণত করে। রাতে যদি কোণারক দেখেন লাইট অ্যান্ড সাউন্ডের সাজানোয়, ওটা জাস্ট একটা পিওর ম্যাজিক। সো বেসিক্যালি কোণারক সান টেম্পল ইজ নট জাস্ট a stone and sculpture. It's a living example for our glorious past, science and bhakti. পৃথিবীর অনেক ফেমাস আর্কিটেকচার আছে, বাট কোণারকের স্পিরিচুয়ালিটি ও সায়েন্সের যেটা মেল, সেটা কিন্তু ইউনিক। নেক্সট টাইম ইফ ইউ আর ভিজিটিং ওড়িশা, আগেন কোণারককে লিস্টে না রাখা মানে পুরো ইতিহাসটাই মিস করা। সো ট্যুর শুরু হওয়ার কিছুক্ষণ পর আমাদের গাইড বলল, দেখুন ম্যাডাম, এই চক্রটা আপনার নোটেও আছে। আমি বললাম, ওয়েট হোয়াট? হ্যাঁ, আমাদের ইন্ডিয়ান কারেন্সি নোট, দ্য 10 রুপিজ নোট, হ্যাজ দ্য সেম কোণারক চক্র ডিজাইন অন ইট। এই চক্রটা হলো টাইমের সিম্বল, রথের হুইলের মতন, রিপ্রেজেন্টিং মুভমেন্ট, প্রগ্রেস অ্যান্ড লাইফ ইটসেলফ। কিন্তু সেই চক্র দেখানোর পর দাদা সাডেনলি আবার ফুল এক্সাইটেড, বলে, ম্যাডাম এইদিকে দেখুন, এই হলো কাম্পোজ নাম্বার 1 আর এখানে কাম্পোজ নাম্বার 5 অ্যান্ড ব্লা ব্লা। একটা একটা করে মূর্তি দেখাচ্ছিল যেখানে কাপলস, ওয়েল, কোয়াইট ইন্টিমেটলি বিজি। আমরা ভাবলাম, ও, উড়িষ্যা স্কাল্পচার্স আর বোল্ডার দ্যান এক্সপেক্টেড। গাইডের এক্সপ্রেশন ছিল প্রাইসলেস। ম্যাডাম, এই তো শিক্ষা আছে, এই হলো এনশিয়েন্ট সেক্স এডুকেশন। Jokes aside, Konark is actually a UNESCO World Heritage Site, as I said. And এরকম স্টোন দিয়ে এত সুন্দর ডিটেলিং স্কাল্পচার্স, দ্যাট টু সো এক্সপ্রেসিভ। সূর্য দেবতাকে ডেডিকেট করা এই মন্দির, চক্র, স্কাল্পচার, রথ সবকিছু বলে দেয় যে ভারতীয় ইতিহাসের আর্ট কত ডিপ অ্যান্ড রিচ। So next time you look at your 10 rupees note, just remember, Konark Chakra is always with you, and maybe 1 or 2 composes too. And সেদিনে খুব গরম ছিল, বিশ্বাস করো, এত গরম লাগছিল, বাট তার মধ্যেও এত ফ্যাসিনেটিং একটা প্লেস, দেখেও খুব ভালো লাগছিল। সো ইয়েস, আস্তে আস্তে আমাদের গাইড, ইনিই গাইড ছিলেন, অ্যান্ড সে আমাদের অনেক ডিটেলসে বুঝিয়েছে যেগুলো মানে ইউটিউব অ্যাপ্রোপ্রিয়েট হবে না, তো তাই জন্য আমি পুরো ডিটেলস দিলাম না। বাট দেন ইট ওয়াজ আ ফ্যাসিনেটিং প্লেস অ্যান্ড আই রিয়েলি 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 এনজয়েড ইট। অ্যান্ড সৌরভ অ্যান্ড বিট্টুও খুব খুব এনজয় করেছিল। অ্যান্ড ইয়েস, সো তারপরে আমরা দেখে we were really craving something cold. So বাইরে ওখানে অনেক জুস এন্ড অল পাওয়া যাচ্ছিল, বাট এই শসা was the winner. আমরা শসা কিনে নিলাম and we really enjoyed eating it because এত গরম ছিল and this was really really refreshing. Then we moved towards to maybe a hotel or a dhaba because we were really hungry. এখানে একটা হোটেল কাম ধাবা টাইপ পেলাম and ওখানে আমরা ঢুকে গেলাম। It was a local place যেখানে লোকাল খাবার পাওয়া যায়, and obviously ওড়িশার খাবার and কলকাতার খাবার বা ওয়েস্ট বেঙ্গলের খাবারে অনেক সিমিলারিটি আছে। সো আমরা এখানে খাবার অর্ডার করে দিলাম। আমি একটা মাছের থালি নিয়েছিলাম, সৌরভ আই থিঙ্ক একটা মাছের থালিই নিয়েছিল। এটা বিট্টুর থালি, চিকেন, আর এখানে মাছ ফ্রাই দিয়েছিল ওরা। ইট ওয়াজ রিয়েলি গুড উইথ পাঁপড়। আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর উই হেডেড টুয়ার্ডস দীঘা। খাওয়া দাওয়ার খুবই টেস্টি ছিল। আমরা এই মুহূর্তে বেরিয়ে গেছি দীঘার উদ্দেশ্যে। ইতিমধ্যে আমাদের মধ্যে গাড়ি চালাচ্ছে আমাদের সৌরভ চন্দ্র, পেছনে বসে আছে চ্যানেলের মালিক সীতা চৌধুরী, আজকে আমি ব্লগার আকাশ চৌধুরী, আপনারা হয়তো আমাকে চেনেন, আমি বিশেষ আকাশ চৌধুরী।
আমরা এখন যাচ্ছি হচ্ছে বিরাট বড় একটা হাইওয়ে দিয়ে, 6 লেনের হাইওয়ে আছে, বুঝলেন? আপনারা বুঝতেই পারছেন, বিরাট রাস্তা। আজকে আমার ব্লগটা আপনারা শুনবেন, ঠিক আছে? সারাদিন আজকে আমাকে দেখতে পারবেন সারাদিন ধরে। এখন বিরাট বড় কি কি আমি কিন্তু দেখতে পাচ্ছি না চোখে, সেটা আলাদা জিনিস। এমনি চোখ কানা, আমরা সানগ্লাস পরে আছি স্টাইলের জন্য। তুই তো ব্লগ করতে পারিস রে, এরকম হ্যাঁ। কথা বলিস। না না, এইসব আমার দ্বারা হবে না। ব্যাপারটা হলো যে আমরা এখন এই মুহূর্তে বেরিয়ে পড়েছি, গাড়ি বিশেষ গতিতে এগাচ্ছে না, 70-80-তে চালাচ্ছি। কারণ কি, ভুবনেশ্বরে বিশেষ স্পিড ক্যাম্প বসিয়েছে এখানকার সরকার। স্পিড ক্যাম্প এমন বসিয়েছে, ওদের মোটামুটি 10টা গাড়ি গেলে ওদের একটা একজনের মাইনে উঠে যায়, বুঝলেন তো? মানে কোটি কোটি গাড়ি যাচ্ছে দিনে, মোটামুটি একটা গাড়ি গেলে 8,000 না 9,000 টাকা ফাইন এখানে, বুঝলেন তো আপনারা? আপনারা যারাই আসবেন ভুবনেশ্বর বা পুরী, কটক, উড়িষ্যার দিকে, যেই দিকেই যাবেন, এই উড়িষ্যা টু উড়িষ্যার এই বর্ডারটা আছে, আপনারা একটু খেয়াল রেখে যাবেন যে স্পিডটা 80-র মধ্যে রাখার। কারণ কি, 80-র উপরেই গেলেই 9,000 না 8,000 টাকা সামথিং ফাইন আছে এখানে ভুবনেশ্বরে বা উড়িষ্যার পুরো স্টেটে। আবার উড়িষ্যা দিয়ে যখন বেরিয়ে যাবে, আপনারা ধরুন ভাইজাগের দিকে যাচ্ছেন, এদিকে যাচ্ছেন, তখন আর ওইদিকে আরও ভালো রাস্তা, ওখানে সেরকম কোনো স্পিডের ক্যামেরার ব্যাপার নেই। কিন্তু অবশ্যই আপনারা মাথায় খেয়াল রাখবেন, আপনারা সেফটি বজায় রাখুন, সিট বেল্ট পরুন, আর স্পিড বজায় রেখে আপনারা যাবেন। ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। হেলমেট পরবেন, ঠিক আছে? এই যে কাজ জামা এখানে জানি না, এখানে ঝুলছে, বুঝলেন তো আপনারা? আমার ব্যাপারটা হলো যে করোনা টেম্পেলে খুব গরম লাগছিল, যে জামা খুলে দিয়েছি, প্যান্টটা খুলে চেঞ্জ করে নিয়েছি, হাফ প্যান্ট পরে এখন যাচ্ছি। আজকে বেরিয়েছি আমরা কোনারক থেকে, আপনারা ধরুন না 2:30 নাগাদ বেরিয়েছি। এখন কটা বাজে? এতক্ষণ আমি গাড়ি চালালাম, এখন 10 মিনিট হলো গাড়ি চালাচ্ছি, আলাদা জিনিস। বেরিয়ে এখন যাচ্ছি দীঘা। আশা করি রাত্রি 11টার মধ্যে দীঘা ঢুকে যাবো আমরা। আগেই ঢুকে যাওয়ার কথা, আমরা যে গতিতে এগাচ্ছি আগেই ঢুকে যাওয়ার কথা। কিন্তু কি বলুন তো, যতক্ষণ না উড়িষ্যার বর্ডারটা পার করছি করে আমরা জলেশ্বর থেকে ডান দিকে ঢুকতে হবে। দেখা যাক কি হয়, আজকের দিনটা কি যায়, আপনাদের সবাই আপডেট দিতে থাকবো, সঙ্গে থাকুন। সো গাড়ি এগোতে থাকে, রাত বাড়তে থাকে, অ্যান্ড বিট্টু ওখানে ঘুমিয়ে পড়ে। অ্যান্ড তারপরে সৌরভ গাড়িটাই চালাতে চালাতে একটা জায়গায় নিয়ে গিয়ে দাঁড়ায়, ওখানে আমরা ডিনারটা তুলে নিই। সো আমরা অনেকক্ষণ ধরে ট্রাভেল করছি অ্যান্ড গাড়ি চালাচ্ছি। আমার অবস্থা দেখতেই পাচ্ছ, ভীষণ বিধ্বস্ত আছি। আমরা জলেশ্বরের একটু আগে, যে নাইট স্টে আমরা আই থিঙ্ক জলেশ্বরেই করবো। খুব টায়ার্ড এভরিবাডি। মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়ে জাস্ট ওই চপ আর ঘুগনি খেয়েছি অ্যান্ড লিটারালি ভেরি হাংরি। এখন 10টা 7 বাজে রাত্রি। সো দেখি, এখান থেকে খাবার তুলছে ওরা, এই একটা দোকান আছে, এখান থেকে খাবার তুলছে, আর আমি এখানে একটা এই পোচ খাচ্ছি। অ্যান্ড ভেরি টায়ার্ড। গুড মর্নিং। আমরা কালকে রাত্রিবেলা লিটারালি 2টোর সময় একটা হোটেল পেয়েছি দীঘাতে, অ্যান্ড 1 রুমের জাস্ট একটা নর্মাল চিপ হোটেল। জাস্ট কালকে রাতটা কাটালাম এখানে, সকালে উঠে ফ্রেশ হলাম, উঠে এবার রেডি হব, রেডি হয়ে এখান থেকে বেরিয়ে অ্যান্ড দেন গো টু আওয়ার হলিডে হোম। এরা সারা রাত গাড়ি চালিয়ে বোথ অফ দেম আর ভেরি টায়ার্ড। আমি বলছি তাড়াতাড়ি ওঠ, টাইম হয়ে গেছে চেক আউটের। রে কি রে, ওঠ রে, ওঠ। সো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি অ্যান্ড উই আর গোয়িং টু হ্যাভ সাম ব্রেকফাস্ট। এটা আমাদের রুম ছিল ফর 1 নাইট। বাপরে যা রুম, যাই হোক, লেটস গো। তো ফাইনালি আমরা অ্যাকচুয়ালি দীঘাতেই চলে গেছিলাম, ওখানেই আমরা হোটেলটা নিয়ে নিলাম অ্যান্ড দেন সকালবেলা ওখান থেকে চেক আউট করে আমরা দীঘা মন্দিরটা দেখতে দেখতেই যাচ্ছিলাম। বাট দেন জানতে পারলাম পরে যে ওখানে এত ভিড়, ভেতরে ঢোকাও মানে ইম্পসিবল। সো ডিসাইড তো করেছিলাম যাব, কিন্তু অ্যাকচুয়ালি পরে আর যেতে পারিনি, এত ভিড় দেখে উই থট কি পরে আসবো। অ্যান্ড তারপরে যাই হোক, আমরা আস্তে আস্তে ওখান থেকে এগিয়ে আমরা চলে গেলাম হচ্ছে বাজারের দিকে, বিকজ আমাদের খিদে পেয়ে গেছিলো অ্যান্ড উই ওয়ান্টেড টু ডু সাম ব্রেকফাস্ট। তারপরে বাজারে গিয়ে আমাদের একটা চেনা দোকান আছে, ওই দোকানটা থেকে আমরা লুচি আর তরকারি খেলাম অ্যান্ড ডিম খেলাম, অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি নাইস।
সো ইয়েস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ব্লগ। আজকের ব্লগটা একটু লম্বা হয়ে গেছে, বাট আই রিয়েলি হোপ ইউ এনজয়েড ইট। প্লিজ গো অ্যাহেড, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আই লাভ ইউ গাইস, পিস।